আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের এখানে আজ ঈদ, আপনাদের ওখানে ইনশাল্লাহ কালকে ঈদ হবে। সবাইকে ঈদ মোবারক। আমি আসলে আমাদের কলিমুল্লাহ স্যারের কাছ থেকে সবসময় শিখতে চাই। উনি আসলে বয়সও হয়েছেন এবং আমাদের শিক্ষক, তো যে কারণে আমি শিখতে চাই। তো স্যার, আমি আপনার কাছ থেকে শিখতে চাচ্ছি স্যার। আমি দুইটা স্টেটমেন্ট বাংলাদেশের মানে আগের, সরি, আগে শেখ হাসিনারটা দেখাইনি। শেখ হাসিনা সরকারের সময় মানে শেখ হাসিনা সরকার যে স্টেটমেন্ট, মানে চায়না এবং বাংলাদেশ যে জয়েন্ট স্টেটমেন্ট দিছিল, সেই স্টেটমেন্ট এটা। এবং আমি হচ্ছে আরেকটা স্টেটমেন্ট দেখাই যে আপনি দুইটা কম্পেয়ার করে, আমি আলাদাভাবে কম্পেয়ার করে দেখাবো। এটা হচ্ছে আপনার শেখ মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেই দিয়েছেন, দুইটাই কিন্তু আমি রিলায়েবল সোর্স থেকে, কোনো পত্রিকা থেকে কোট করছি না। দুইটাই আমি পাশাপাশি রাখি। দুইটা আমি পাশাপাশি, আমি যেহেতু আমার স্ক্রিনে আমি পাশাপাশি দেখতে পারছি না, সেজন্য আমি একটা আরেকভাবে দেখানোর ট্রাই করি। আচ্ছা ওইটা, আচ্ছা, না ওইটা আমি দেখাতে পারছি না আসলে। ওইটা দেখানো যাচ্ছে না। আমি স্যার দুইটার মধ্যে একটু পড়ার ট্রাই করছিলাম স্যার, যেহেতু আমাদের বন্ধ আছে তো একটু চিন্তা করলাম একটু পড়ি। তো দুইটার মধ্যে একটা স্যার 12টা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার ওখানে 12টা পয়েন্ট আছে এবং শেখ হাসিনার সময়ে ওখানে 27টা পয়েন্ট আছে। তো স্যার 12টা পয়েন্টের মধ্যে শুধু নাম আর সামান্য কিছু টেকনিক্যাল আইটেম বাদে, মানে মনে করেন আমি যাচ্ছি এটা প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ অথবা কিছু টেকনিক্যাল আইটেম, আর শুধু নামটা হাতিনা আর এই পজিশন এও, এইগুলা বাদে অন্য কোনো ডিফারেন্স আমি দেখি নাই। তো স্যার আমি আসলে বুঝতে চাচ্ছি যে আমাদের পত্রিকাগুলা অথবা মিডিয়াগুলা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন চায়নাতে, চায়না যে অনেক কিছু করে ফেলছেন, এটা আসলে আমরা কি কোনো জয়েন্ট স্টেটমেন্টে দেখতে পাবো, নাকি আমরা কারোর মুখের ভাষায় বিশ্বাস করব? কোনটা করলে, মানে আমি বুঝি নাই স্যার, আপনি যদি একটু আমাদেরকে বুঝাতেন, আমি আপনার ছাত্র হিসেবে বুঝান স্যার। ধন্যবাদ। দেখুন, যে বিষয়টা পরিষ্কার সেটি হচ্ছে, আমরা যারা বাংলায় কথা বলি এবং বিশেষ করে সীমান্তের এই পারে অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে বসবাস করি, আমাদের মধ্যে স্থাবকতার একটা সংস্কৃতি দৃঢ়মূল হয়ে গেছে। এটিকে উপড়ে ফেলা কারো সাধ্য নেই। এখন আপনার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এটি আরো ইনস্টিটিউশনালাইজড হয়েছে এবং তার ধারাবাহিকতাই চলছে বলে সর্বত্র খুশি করবার এবং এক অর্থে বোকা বানাবার এই সংস্কৃতি তৈরি হয়েছে। ধরেই নেওয়া হচ্ছে আপনার বাঙালি কোট আনকোট আবাল এবং তাদের যে কোনো কিছু গেলানো যেতে পারে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে এই ধরনের কার্যকলাপ চলছে। সত্যি কথা বলতে কি, আপনার যেই বিপ্লবটি সংগঠিত হয়েছে সেটি ডেফিনেটলি মার্কিন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নৈতিক সমর্থনে আহ, সাফল্যের মুখ দেখেছে। এখন প্রতিবেশী রাষ্ট্র ভারত কোয়াডের সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী এবং জুনিয়র পার্টনার এই রিজিয়নে। এখন এই যারা আপনার এই বিশেষ ভূমিকা রাখলেন, আমি তো মনে করি যে এটা যদি বলা হয় যে যৌথ প্রযোজনায় আপনার নির্মিত চলচ্চিত্র, তাহলেও খুব বেশি অতিশয়োক্তি হবে বলে মনে হয় না। এখানে সিনিয়র পার্টনার ছিলেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, জুনিয়র পার্টনার ছিলেন মোদি অ্যাডমিনিস্ট্রেশন। এবং ধরুন জুলাইয়ের প্রথম সপ্তাহ শেষ হওয়ার পরপরই আমরা নিশ্চিতভাবে জানি যে হাসিনা রেজিম ইজ গোয়িং টু গো, এবং তার নানান রকমের আলামত, সাইন, সিমটম সীমান্তের ওপার থেকেও পাওয়া যাচ্ছিল। তো ফলে আপনার এই যে স্তাবকের দল যারা হাসিনাকে ঘিরেছিলেন, তারা কিন্তু শেষ সময় পর্যন্ত বুঝতে দেননি হাসিনাকে যে কি ঘটতে চলেছে। আর আপনার এখানে যে অবস্থাটি এখন বিরাজমান, একই সংস্কৃতির অবলম্বন চলছে, হয়তো কয়েনেজ পাল্টেছে এবং
নামাবলী পাল্টেছে, এই যা। এখন এই প্রফেসর ইউনূস রেজিম কোনো অবস্থায় অ্যাফোর্ড করতে পারে না আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিরাগভাজন হওয়া। আমি সে কারণে খেয়াল করে দেখেন তার মুখপাত্র এই শেষ অবধি পর্যন্ত বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার অভিপ্রায় ছিল প্রথমে ভারত সফরের। এখন এই তৃতীয়বারের মতো কেন বলতে হবে এই কথাটা? আর মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এই কভেটেড একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে। ফার্স্ট লেডি এবং সেক্রেটারি অফ স্টেট মিলে আপনার আমাদের নারী যোদ্ধারা যারা এই বিপ্লব সফল করেছেন তাদের সম্মাননা প্রদান করা এবং স্বীকৃতি প্রদান করার সিদ্ধান্ত নিয়ে যে ঘোষণাটি দেওয়া হয়েছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে একজন নারী বিপ্লবী, এবং এটা কাইন্ড অফ রিবাফ। এর ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সব মিলিয়ে একটা ভালো রকমের ধূম্রজালের মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। আর ঘটা করে যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যে ভারতের সেনা প্রধান আমাদের ভারতের যিনি রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত হাই কমিশনার ভার্মা তার সঙ্গে বৈঠক করেছেন, এবং আরো জানা গেছে যে ভার্মা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন, এবং আপনার সেখানে দোজ হু ম্যাটার্স তাদের সঙ্গে বৈঠক এই সময় কেন করতে গেল, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কতটা নজর আছে সেটা নিয়ে আমার কিঞ্চিত সন্দেহ আছে। আপনার রাজনাথ সিং কিংবা আপনার অমিত শাহ এরা আপনার তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো ব্যক্তি নন, আর সর্বোচ্চ পলিসি মেকারদের অন্যতম তারা। তাদের সঙ্গে এই সময় হোয়াট অন আর্থ কি প্রয়োজন পড়লো আপনার এই প্রণয় ভার্মার বৈঠক করবার? সেই জন্যে আসলে এই যে বিভ্রম গুলো নিয়ে আমরা ব্যস্ত থাকছি, চীন সফর আপনার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইত্যাদি ইত্যাদি। টেকনিক্যালি স্পিকিং ভারত যে কথাটি বলে আসছে সেটি কতটা মনোযোগের সঙ্গে অনুধাবনের চেষ্টা করছি আমরা। তারা বারবার এমনকি সেনা প্রধানকে দিয়ে বলবার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের রিপ্লেসমেন্টে যাবে না, আর কোন রকমের চুক্তিতে স্বাক্ষর করবে না। এখন চীনও কিন্তু কম বেশি সেই জায়গাটাই ধরে রেখেছে। অনেকগুলো সমঝোতা স্বাক্ষর করেছে যেগুলো নন বাইন্ডিং। একটি মাত্র চুক্তির কথা আমরা শুনেছি, এবং তাও কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও পিঞ্চ অফ সল্ট চিন্তা করা যেতে পারে। তো ফলে যতক্ষণ পর্যন্ত আমরা অন্তর্বর্তী সরকারের এই আপনার সাইনবোর্ড নিয়ে বিশ্ব দরবারে ঘোরাঘুরি করব ততবারই কিন্তু এই রকমের একটা স্ট্যাটাস আমাদের থাকবে, এবং আমরা সেই রকমেরই ট্রিটমেন্ট পাবো, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন, স্যার আরেকটা, আমি আসলে আমাদের আবার যদি না দেখায় প্রশ্ন করি তো অনেকে তো আসলে অনেক কথা বলে, তো আমি আসলে দেখায় প্রশ্ন করি, আমি সবসময় একটু প্রমাণ দেখায় একটু প্রশ্ন করতে পছন্দ করি। স্যার আমি কোট করছি 2007 সালের 11ই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের খোলা চিঠি ডেইলি স্টারে পাবলিশ হয়েছিল। সেই চিঠিতে তিনি বাংলাদেশে তিনাকে মানে মিডিয়া কর্মীরা প্রশ্ন করছেন যে ইলেকশন কবে হলে ভালো হয়। তিনি সেখানে বলছেন এত অস্বাভাবিক অবস্থা অথবা এত তাড়াতাড়ি করার কোনো যুক্তিকতা নাই, আগে সংস্কার হোক তারপরে দেখা যাক, তারপরে ইলেকশন হবে। এবং তিনি ওই সাথে সাথে নাগরিকদেরকে একই নামে, এনসিপি যে দলটা আছে সেই দলেরই একই নামে নাগরিক শক্তি ছিল আর এটা নাগরিক কমিটি, এই যে ডিফারেন্স, শক্তি আর কমিটি এই ডিফারেন্স। সো স্যার উনার তো মানে উনি এই মেন্টালিটির, উনি রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা আছে, এটা আমরা যদি টেস্ট করি, আমরা ইউনূস সরকারের এগেনস্টে না স্যার, কিন্তু এটা যদি আমরা টেস্ট করি তাহলে এটা এটা আসলে মানে খুব ডিফিকাল্ট যে উনি আসলেই
চাচ্ছেন যে রাজনৈতিক দল, তো আপনি সরাসরি কথা বলেন যে আপনি যদি রাজনৈতিক দল করেন তো সরাসরি কথা বলেন। এটা তো জি স্যার, মানে আমার প্রশ্নটা ছিল যে আপনার যদি স্যার, আপনি যদি, আমি ওখান থেকে কোট করে দেখানোর ট্রাই করছিলাম যে উনি সেই সময় একই কথা বলছেন, সংস্কার হোক, নির্বাচন পরে দেরি আছে, অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে, ও অনেক কাহিনী, অনেক কিছু সংস্কারও করছেন। মানে আগের, আমি 2007 সালের কথা বলছি। বিএনপি তারেক রহমানের মাজা ভাঙছেন, বিএনপি নেতা কর্মীদের ধ্বংস করছেন, এটা উনি সংস্কার করছেন। তো স্যার একই মেন্টালিটি। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমি রাজনীতি মানে কোন রাজনৈতিক দল আসার বিরোধিতা না, যেহেতু আমি কোনো দল করি না, তো রাজনৈতিক দল আসার বিরোধিতা না স্যার, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন তাহলে এত লুকাচুরি কেন? সরাসরি কথা বলাই তো ভালো। দেশের মানুষও বাঁচে, আমরাও বাঁচি, সবাই বাঁচি স্যার। কি বলেন আপনি? দেখুন, বাঙালি বুদ্ধি হচ্ছে একটু ট্যাকটিক্যাল ভাব দেখানো, এবং এটা সবসময় আমরা যেটাকে কোটান চিকন বুদ্ধি বলি, সেই অনুসারে পথ চলবার চেষ্টা করি। এখন তার ঊর্ধ্বে তো আমাদের বাংলা ভাষাভাষী প্রফেসর ইউনূস নন, এটা আমাদের মনে রাখতে হবে। আর যেই টার্গেট অডিয়েন্স তারাও কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং আপনার এই পার্সপেক্টিভ গুলো মনে রেখেই কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। জি, আমাদের সাথে দুইজন দর্শক যুক্ত হয়েছে, সাথে আমাদের ফরিদ পাঠান ভাই, ঈদ মোবারক। ফরিদ পাঠান ভাই, আমরা আলোচনা করছিলাম যদি মানে আমি যেই স্টেটমেন্ট, আমি দুইটা পড়ার ট্রাই করছিলাম পাশাপাশি রেখে, যে আগের শেখ হাসিনার আমলের স্টেটমেন্ট আর হচ্ছে ডক্টর ইউনূসের স্টেটমেন্ট, আমি কোনো পার্থক্য পাইনি, শুধু নাম হাসিনা আর স্মার্ট বাংলাদেশ আর এই বাংলাদেশ, এই বাদে, মানে দুইটা টেকনিক্যাল আইটেম বাদে বাকি কোনো পার্থক্য দেখি না। আমার প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে আমরা কোনো জিনিস যেটা রিয়েলিটি, সেটার পরে কেন দাঁড়াতে পারছি না? আমাদের তো বিশ্বাস করতে হবে। দেখেন, জার্মানিতে একটা কথা বলে যে আপনি যখন, সবাই যখন করোনা নিয়ে অনেক অতি কথা বলছিল, এটা কোনো ব্যাপার না, কেউ বলছে এরকমই, আমাদের জার্মান সরকার কিন্তু একবারে বলছে আমরা ভীত, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের নাগরিকরা কিন্তু সেইভাবে ব্যবস্থা গ্রহণ করছে। তো আমাদের রিয়েলিটিটা বলতে সমস্যা কোথায়, যে এটা আমাদের রিয়েলিটি, জনগণ এইভাবে প্রস্তুত নাও, এইভাবে করো। তো এটা দেখেন, জার্মানিতে এখনো পর্যন্ত যে যুদ্ধ হবে, আমেরিকা আক্রমণ করবে, এগুলা কিন্তু এখনো ওরকম কোনো কিছু ঘটেইনি, কিন্তু এটা ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে। মানে জনগণকে আগের থেকে মেন্টালি একটা সেট আপ করা। আপনি ডক্টর ইউনূসের যে নাগরিক শক্তি, নাগরিক কমিটি যে পার্টি, এটি পার্টি খুলবেন, আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করেন অন্তরের অন্তঃস্থল থেকে জানি ডক্টর ইউনূসের মতো মানুষ রাজনীতিতে আসুক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মানে লুকাচুরি কেন? এত লুকাচুরি তো দরকার নাই। প্রকাশ্যে কথা বলেন না, রাজনীতি করেন, আসেন। আপনি রাজনীতি করবেন, আপনাকে আমি সমর্থন করব, আপনার বিরুদ্ধে কথা বলবো, অবশ্যই কথা বলবো, কারণ আমি নাগরিক, আমি কথা বলবোই, কিন্তু আপনি প্রকাশ্যে কথা বলেন না ভাই। কি ফরিদ পাঠান ভাই, আমি কি ভুল বললাম কিছু? প্রথমেই আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের ঈদ মুবারক জানাচ্ছি, এবং কলিমুল্লাহ স্যারকে আসসালামু আলাইকুম স্যার। প্রথমেই আমি বলতে চাচ্ছি যে দেখেন, ডক্টর ইউনূস সাহেব এবং বিগত যে লিডারশিপ আমাদের দেশে আসছিলেন, তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমি 2011-12-তে দুবাই এয়ারপোর্টে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা হয়। তখন আমি কেনিয়া থেকে, নাইরোবি থেকে দুবাই আসি, এবং ডক্টর ইউনূস সাহেব আসেন তানজানিয়া থেকে দুবাই আসছিলেন। তখন একটা ফার্স্ট ক্লাস লাউঞ্জে আমরা দুজনে বসে প্রায় 2 ঘন্টা আলাপ আলোচনা হয়েছিল। তো তখন আমি উনাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে আপনার রাজনৈতিক কি চিন্তাধারা? তো তখন উনি বলেছিলেন যে আমার রাজনৈতিক চিন্তাধারা তেমন নাই। যে উনি রাজনীতি করবেন এই ধরনের কোনো চিন্তাধারা উনার কখনো ছিল না, এবং ভবিষ্যতেও থাকবে না। তো আমি যেভাবে দেখছি যে ডক্টর ইউনূস সাহেব রিগার্ডলেস অফ আপনার বাইপার্টিসান, আমেরিকাতে সেনেট এবং কংগ্রেসে উনার যে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, অনেক। প্রত্যেকটা সেনেটর এবং কংগ্রেসম্যান উনাকে খুব ভালোভাবে চিনেন, খুব ভালোভাবে জানেন, এবং উনাদের সাথে খুব ভালো একটা সম্পর্কও আছে। শুধু রিপাবলিকান না, শুধু ডেমোক্রেট না, রিপাবলিকানও। এবং যত কর্পোরেট ওয়ার্ল্ডের যত সিইও, যেমন
অ্যাপল বলেন, তারপর টেসলা বলেন, তারপরে এনভিডিয়া বলেন, তারপরে ফেসবুক বলেন, জুকারবার্গ, সবার সাথে উনার একটা ভালো একটা সম্পর্ক আছে। তো ডক্টর ইউনূস সাহেব যতটুকু না আপনার আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবেন, আমি দ্বিতীয় তেমন ব্যক্তিত্ব আমি দেখছি না। অ্যাজ এ নোবেল লরিয়েট হিসাবেও উনার একটা পজিশন আছে সারা ওয়ার্ল্ড জুড়ে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উনি, আমার মনে হয় না যে উনি কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল পার্টি করে তারপরে উনি আগাবেন। আমার মনে হয় উনার সেই ইচ্ছা অভিলাষও নেই। তবে এটা খুব ভালো বলতে পারবেন কলিমুল্লাহ স্যার, বলতে পারবেন, কারণ ওনারা রাজনীতি করেন। আমরা খালি চোখে যা দেখি তা থেকেই আমরা ভাবছি। যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে পার্টি হলো, এই পার্টির যে লিডারশিপ, সেই লিডারশিপেও কিন্তু উনি নেই। এটা আলাদা একটা পার্টি। উনি আমাদের প্রধান উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টা থেকেই উনি সরে যাবেন, চলে যাবেন একটা সুন্দর একটা নির্বাচন দিয়ে, এবং সুন্দর একটা আপনার সংস্কার করে, যতটুকু সংস্কার করা সম্ভব হয় ততটুকু সংস্কার করে। উনি বলেছেন কয়েকবার যে আপনারা ছোট সংস্কার চান না বড় সংস্কার চান। ছোট সংস্কার হলে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, আর যদি বড় ফরিদ পাঠান ভাই, সংস্কারটা করবে কে বলেন তো? সংস্কার করার মতো উপদেষ্টা মন্ডলীর সদস্যতে কয়জন আছে বলেন তো? এই যে প্রেস, আপনি উপদেষ্টা মন্ডলীর মানে ডক্টর ইউনূসের প্রেস, যে প্রেস সচিব না, তার কথা হবে ধারালো, মানে আমাদের মতো এরকম না, ধারালো কথা হবে। তিনি কথা যা বলছেন এটা কোনো ওই টাইপের না। এই জন্য আমি বলছি যে এটা সংস্কার ওই লেভেলের মেন্টালিটি নাই। মানে আপনার একটা পাওয়ার হ্যাডম থাকতে হবে। আমি আপনাকে যেটা বোঝাতে চাই, আপনি সেনাবাহিনীতে ছিলেন, বিমান বাহিনীতে ছিলেন, আপনি জানেন কমান্ড বলতে একটা কথা আছে। কমান্ডটাকে আপনি এইভাবে না দিতে পারলে, আচ্ছা তুমি কাজটা করলে করো, না করলে নাই, তুমি বাসায় যেয়ে ঘুমাও, তাহলে ও জীবনেও কাজ করবে না। আপনার তো কমান্ডটা মানে দিতে হবে, আপনি তো দিতে পারছেন না, এই লেভেলের লোক তো আনেননি। এর জন্য আমি বলেছিলাম বেশ কয়েকটা অনুষ্ঠানে যে একজন ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব নয় পুরা দেশটাকে, প্রতিটা মানুষের সেই পদক্ষেপে এগিয়ে আসতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, এবং যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও যে এত এক্সপিরিয়েন্স না, অল আর এনজিওস এক্সপার্টিস। তো এনজিওস এক্সপার্টিস থেকে আপনার একটা কথা বলা হয় যে আমেরিকাতে, ইট ইজ হোয়াট ইট ইজ। আমার যা আছে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিয়ে তারপরে আপনার যতটুকু সম্ভব ততটুকুই উনি করে যাবেন। উনি যে একদম 100% সবকিছু পারফেক্টলি করবেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ধন্যবাদ। আমরা দেখেন সবথেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন, ওনার ভুল ছিল না। জি ফরিদ পাঠান ভাই, দেখেন রাজনীতিক যে সংস্কারের কথা আপনারা সবাই, আমরাও বলছি না, মেন সংস্কার হওয়ার দরকার ছিল রাজনৈতিক দলের অর্থায়ন কোথা থেকে হয় সেই জায়গাটায় হাত দেওয়া। কিন্তু এই যে যারা নতুন দল খুলছে না, এদেরও জিজ্ঞেস করেন, বলে না অন্য দল আগে এইভাবেই চলছে, আমরাও এইভাবে চলবো। ওখানে হাত দেওয়া যাবে না, সমস্যা নাই, ওখানে আমার পকেট, তো পকেটে হাত দিলে সমস্যা আছে। আমি চলবো কিভাবে ভাই? আমিও তো বাটপারি তো আমার করে খাইতে হবে। তো এই হচ্ছে বিষয়। যারা হচ্ছে ভাই ভালো মানুষ, আপনাদের মতো যারা ভালো মানুষ, তারা রাজনীতিতে আসে না। যারা এর জন্যই দাউদ ভাই, দাউদ ভাই আমি বলছি যে একজন ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব নয়, 100 জন ডক্টর ইউনূসের মতো প্রয়োজন এই দেশটাকে আপনার সুন্দর একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ওনার একজন ডক্টর ইউনূসের অ্যাকসেপ্টেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম আরো 99 জন যদি হয় তাইলেই আমাদের দেশ। কারণ উনার পিছনে উনি যখন পিছনে ফিরে তাকান, রিয়ার ভিউ মিররে উনি একজনকেও পান না উনার মতো। জি কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আসবো, আপনার কাছে যে অনুষ্ঠান শেষ করব। ফরিদ পাঠান, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি পরে আবার অন্যদিন জয়েন করবেন আমাদের সাথে, মানে গেস্ট হিসাবেই। আর কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, দেখেন স্যার, মনে করেন আমি কোনো চেতনায় বিশ্বাস করি না, পার্সোনালি কোনো চেতনা, যেই মুক্তিযোদ্ধার চেতনা অথবা 24-এর চেতনা। 24-এ আমার ভাই বোন মারা গেছে, তাদেরকে আমার নিজের ভাই বোন হিসেবে দাবি করি। আমার ভাই বোন মারা গেছে, আপনি বলেন তো স্যার, এই যে ঈদ যাচ্ছে,
কয়জনকে সরকারের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হয়েছে? দেবে না স্যার। তো এই টাইপের মেন্টালিটি, আমি চেতনায় বিশ্বাস করি না, যে কারণে আমি বারবার বলছি আমি চেতনায় বিশ্বাস করি না স্যার। এখন এই চেতনায় না বিশ্বাস করা একটা মানুষকে আপনি বলছেন আমাকে আরো 5 বছর ওয়েট করতে হবে আমার একটা ভোটাধিকার প্রয়োগের জন্য। এইটা যখন আপনি বলবেন স্যার, তখন আমি কি শেখ হাসিনার স্বৈরাচার আর আপনাকে যদি মিলাই যে আপনিও ওই টাইপের স্বৈরাচার, তাহলে কি আমি অন্যায় করব? দেখুন, ধরনটা আলাদা। আমাদের ফরিদ পাঠান ভাই খুব চমৎকার ভাবে বলছিলেন। তিনি আপনার 100 জনের কথা বলেছেন, আমি বলবো 300 জন লোক দরকার হবে আমাদের, ওই স্ট্রাকচারের, ওই মাপের এবং টিম স্পিরিট সম্পন্ন। সেটি সোনার পাথর বাটি যেমন হবে না, সেরকম একটি অসম্ভব অবাস্তব প্রত্যাশা আমি এবং ফরিদ পাঠান ভাই দুজনই আমরা জানি। কিন্তু তারপরেও আপনার প্রত্যাশা করতে তো কোনো অসুবিধা নেই। আমরা চাইলে ভালোটাই চাবো, সর্বোত্তমটাই চাবো, সেটাই দেখতে চাবো। এখন সেই ব্যাপারে আমাদের সবাইকে কোশিশ করে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যেটা হলো মূল যে জায়গাটা, এই জায়গায় পৌঁছানোর, সেটার জন্য আমাদের ক্রিটিক্যাল একটা মাস প্রয়োজন হবে। এমন সমাজ যারা সবসময় আলোচনা করবে, সমালোচনা করবে গঠনমূলক ভাবে, যাতে আপনার এই ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেওয়া যায়। আপনার শিরোপীড়া ঘটেছে, সেই কারণে আপনি শিরোচ্ছেদ করে ফেলবেন, তাহলে কিন্তু সমাধানে পৌঁছানো যাবে না। জি, আব্দুর রহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা, রহিম ভাইয়ের মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম দাউদ ভাই, আপনাকে ঈদ মোবারক। আমাদের কলিমুল্লাহ স্যারকে ঈদ মোবারক, আমাদের ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাইকে ঈদ মোবারক। যারা এই অনুষ্ঠান দেখতেছেন বা দেখবেন সবাইকে ঈদ মোবারক। আমি কলিমুল্লাহ স্যারকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। স্যার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল, উনি আমাদের যেই ব্যবসায়িক জগতের যে এক মালিকানা কারবার বা সোল প্রোভাইডারশিপ, ওটার ব্যাখ্যা দিতে গিয়ে উনি আমাদের নবী করিম ইসলামের কে উদ্দেশ্য করে একটা কথা বলছিলেন। সেটা হলো ওয়ান ম্যান কন্ট্রোল ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইফ দ্যাট ওয়ান ম্যান ইজ বিগ ম্যানেজ টু এভরিথিং। পৃথিবীতে একক ব্যক্তির নিয়ন্ত্রণে সর্বোত্তম, যদি তার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এবং এটা উনি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছিলেন। আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই, যারা ডক্টর ইউনূস স্যারের রাজনীতি নিয়ে কথা বলেন, আমি মনে করি ওনার রাজনীতিতে আসার ওনার কোনো দরকার নাই। বরঞ্চ আমাদের জাতির কাছে 1971, 1991 এবং এই 2024 তিনটা সুযোগ এসেছিল। আমরা 1971 আমরা আমাদের সুযোগটাকে হাতছাড়া করেছি। যদি ওই সময় যদি বঙ্গবন্ধু নিজে সরকার গঠন না করে একটা সর্বদলীয় সরকার গঠন করতেন, হয়তো ওনাকে জীবন দিতে হতো না। আবার 1991 সালে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনা উত্তরণের অবস্থা না বুঝে যদি সংসদীয় পদ্ধতির সরকার চালু না করে রাষ্ট্রপতি শাসিত সরকার রাখতেন, তাহলে হয়তো বিএনপির এরকম অবস্থা হতো না। ঠিক আমি এই 2024 সালে একটা কথা বলবো, বাংলাদেশে যদি উন্নতি করতে হয় ডক্টর ইউনূস স্যারের মতো লোকের 3, 4, 5 বছর সময় দিতে হবে। এটা হয়তো আমার বিএনপির বন্ধুরা শুনলে, যদিও আমরা বিএনপির সমর্থক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সমর্থক, নেতা না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সনের পট পরিবর্তনের পরে দেশকে তলাবিহীন জুড়ি থেকে একটু ভালো অবস্থানে আনার জন্য উনার কি রকম পরিশ্রম করতে হয়েছে এবং উনার কয় বছর লাগছে, মিনিমাম 4 বছর, তা উনি কিভাবে করতে পারছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে টিকে আছেন, উনি কিন্তু সামরিক ক্যান্টনমেন্ট থেকে আসলো, উনি কিন্তু সাথে ক্যান্টনমেন্টের কোনো লোককে রাখেন নাই। উনি কাকে নিলেন? উনি নিলেন মশিউর রহমান জাদু মিয়াকে, যিনি অ্যান্টি ইন্ডিয়ান। উনি নিলেন কাকে? এবং আমাদের বর্তমানে যে সমস্যাটা, আমি কলিমুল্লাহ স্যারকে বলবো, স্যার এই ব্যাপারে একটু আপনি আলোচনা করেন। আমাদের রাজনীতিতে ঢুকে গেছে সকল ব্যবসায়ী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মন্ত্রী পরিষদ বা উনার যে প্রথম সংসদ, ওই প্রথম সংসদের দিকে আমি তাকানোর জন্য একটু বিএনপির বন্ধুদেরকে বলবো,
ওই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সংসদে রাশেদ খান মেননকে পর্যন্ত এমপি করে নিয়ে এসেছিলেন। তো আমি একটা কথা বারবার বলবো, যেটা সেটা হলো যে আমি 3-4 দিন আগে দেখেছিলাম ওই আমাদের পিনাকি দা একটা কথা বলেছিলেন যে দেশনায়ক তারেক রহমানকে ডেপুটি চিফ অ্যাডভাইজার করে একটা সর্বদলীয় সরকার করার জন্য। আমার মনে হয় এই দাবিটা মেনে নিলে এবং এটা আলোচনা করে মেনে নিলে সবচেয়ে ভালো হবে। কলিমুল্লাহ স্যার একটু বলবেন, এবং কলিমুল্লাহ স্যারকে আমি আরেকটা অনুরোধ করব, স্যার হয়তো ওই স্যারের নামটা বলেন না, আমাদের কর্নেল ওলি আহমেদ স্যার, যে বাংলাদেশের যে 2 জন লোক প্রথম পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্ট করছে সেনাবাহিনীর থেকে, প্রথম হলেন ক্যাপ্টেন অলি, দ্বিতীয় হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের ক্যাপ্টেন অলি যদি ওই সময় পাকিস্তানের বিরুদ্ধে ওই রিভোল্ট করতে পারে, বর্তমানের সকল অপশক্তির বিরুদ্ধে কর্নেল অলি স্যার ওই রিভোল্ট বলতে পারে, আমরা কি পারি না আমাদের এই টকশো গুলাতে বা বিভিন্ন ভাবে কর্নেল অলি স্যারের থেকে একটু পরামর্শ নিতে, একটু আলোচনা করতে? আর সর্বশেষ আমি কলিমুল্লাহ স্যারের প্রতি আমার একটা অভিযোগে থাকবে, সে অভিযোগটা হলো এই 5ই আগস্ট বিপ্লবের পূর্বে, 5ই আগস্ট বিপ্লবের পূর্বে আমাদের সকলের একটা কথা ছিল, আমাদের সকলের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তখন আমি দেখেছিলাম মেজর হাফিজউদ্দিন এবং আরো অনেকে বলছিল যে আমরা এটা বিএনসিসির মাধ্যমে করব, এবং যেহেতু কলিমুল্লাহ স্যার বিএনসিসির একজন লেফটেন্যান্ট কর্নেল, আমি কলিমুল্লাহ স্যারের কাছে জানতে চাই সকলের সামরিক প্রশিক্ষণের জন্য স্যার কি। রহিম ভাই, আমরা ঈদের পরে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। ঈদের পরে আমরা ওই বিষয় নিয়ে আলাদা একটা টক শো করবো। এখন আমাদের একটু সময় একটু সমস্যা হয়ে গেছে, তো আমরা আর কি করছি না। আমি হচ্ছে ফরিদ পাঠান ভাই আপনার কাছে এবং কলিমুল্লাহ স্যার দুইজনের কাছে 2 মিনিট করে জাস্ট জানার জন্য, আমি মানে একটু হতাশ কি কারণে, যে আসলে রাজনীতিতে অবসরের কোনো বয়স সীমা আছে কিনা। মানে আপনি মৃত্যু, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মারা না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি পলিটিক্স করে যাবেন, এবং আপনি না পারলে আপনার বউ না পারলে আপনার ছেলে, আপনার মেয়ে, তা না হলে আপনার বাসার কাজের বুয়া, আর কাজের বুয়া না থাকলে কাজের বুয়ার ছেলের বউয়ের মেয়ে অথবা তার শালী, এরকম কেউ থাকলেও হবে, কিন্তু আপনার পরিবারের হাত থেকে বেরোনো যাবে না। এটা কি আসলে, এই থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এটা কি আসলে কি রাজনীতি কিনা? কি ফরিদ পাঠান ভাই? আমি শুধু 30 সেকেন্ড আমি শেষ করে দিব। এই ধরনের আপনার আমি কোনো সম্ভাবনা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি দেখছি না, এবং ডক্টর ইউনূস সাহেবের সেই মনোভাবও সেই নেই, এবং উনি এটা করতেও চাচ্ছেন না, কারণ ওনার হি ইজ অ্যাবাউট 84 years old। যদি ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম ওনার, আমাদের প্রতি মানুষেরই একটা ব্রেনের, তারপর আপনার মেমোরির একটা 3টা টার্মে মেমোরি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তো এই যে আপনার মেমোরিটাও আপনার একটা ব্যাপার আছে। তো আমি ডক্টর ইউনূস সাহেব এখনো 84 বছর বয়সে যেভাবে উনি পারফর্ম করে যাচ্ছেন, উনি ম্যাক্সিমাম অ্যানাদার ইয়ার অর 2, তো এর চেয়ে বেশি আমি দেখছি না। কেউ যদি লং 10 বছর 15 বছর চিন্তা করেন, এটা সম্ভব নয়। ন্যাচারালি, বায়োলজিক্যালি ইট ইজ নট পসিবল। অনেক ধন্যবাদ। জি জি, আমার ইঙ্গিতটা ছিল কিন্তু অন্যদিকে। জি কলিমুল্লাহ স্যার, বুঝতে পারছেন? জি কলিমুল্লাহ স্যার, ওনার সেই সম্ভাবনা নেই। যে আমার ইঙ্গিতটা যেদিকে যে প্রশ্নটা করলাম, আমার ইঙ্গিতটা আপনি বুঝতে পারছেন? বাংলাদেশে চলমান রাজনৈতিক দল, আমি সম্ভবত বুঝতে পেরেছি, মানে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড এখানে এই সংস্কৃতিটা দৃঢ়মূল হয়ে গেছে, এবং এটি উপড়ে ফেলতে হলে আমি আবারও বলবো ক্রিটিক্যাল মাস তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত সচেতন নাগরিক গোষ্ঠী গড়ে না ওঠে সকল বর্গের মানুষকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা চলতেই থাকবে। যেটি বলা হতো যে শেখ হাসিনার দের বাড়িতে আপনার গিনি নামে একজন মহিলা ডোমেস্টিকেট ছিলেন, তাকেও ধরে এনে আপনার মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এই রেফারেন্সটা এই জন্য দিলাম যে যে কথাটি আপনি বলছেন অমূলক নয়, এবং সেই রকমের অবস্থা ধরুন আমাদের বেগম জিয়ার যিনি শুশ্রূষা করেছেন আপনার জেলখানায় থাকা অবস্থায়, তাকে যদি এমপি বানিয়ে দেওয়ার দাবি ওঠে তাহলে আমি অবাক হব না। নিদেন পক্ষে বিনা ভোটে আপনার যদি
নারী কোটায় যদি আপনার মহিলা আসনে সংসদ সদস্য করবার দাবি ওঠে, তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। মানে আমাদের মুক্তির কোনো লাইন নাই। এটাই জি এখন আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। জি, মামুন ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। স্যারদের এদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। কলিমুল্লাহ স্যারের কাছে আমি একটু লজ্জিত। স্যার, যদি আমি কোনো শিষ্টাচার বিরোধী কথাবার্তা আপনার সামনে উপস্থাপন করি তা আমি ক্ষমা চাচ্ছি, কারণ আপনাকে আমাদের একটা আইডল মনে করি। আপনি সবসময় সঠিক সুন্দর কথা বলছিলেন, কিন্তু এখন কেন জানি ওই একটু আপনি কথা বলেন, ইয়ে করেন, একটু ব্যালেন্স রেখে কথা বলেন। আপনার কাছ থেকে আমরা স্পষ্ট কথা শুনতে চাই। আপনি ইচ্ছে করলে নিজেই একটা দল গঠন করতে পারেন, আপনার সেই সক্ষমতা আছে। কাজেই আমরা মনে করবো যে আপনি যদি একটা দৃঢ়ভাবে কথা বলেন, এটা আমাদের জন্য একটা দিক নির্দেশনা হবে। এই জন্যই মাঝে মাঝে একটু শিষ্টাচার বিরোধী কথাবার্তা হয়ে গেছিল। স্যার, আপনার কাছে আমি ক্ষমা চাইছি যদি এরকম শিষ্টাচার বিরোধী কথাবার্তা আপনার সামনে উপস্থাপন করি। আমি মাঝে মাঝে লজ্জিত হই, আপনার সামনে কথা বলতে আমি একটু সংকোচ বোধ করি। সেদিন একটা কথা বলছিলাম, আপনি আমায় ক্ষমা করলেন তো স্যার, আপনি একটু বলবেন। আর ভাই দাউদ ভাই, করিমুল্লাহ স্যারকে আমি মন থেকে ভালোবাসি, কিন্তু ওনার কাছ থেকে আমরা স্পষ্ট কথা শুনতে চাই। সেটা একটু উনি হয়তো ব্যালেন্স রেখে কথা বলেন। আমরা তো এই দেশটাকে ভালোবাসি, দেশটা গড়ার জন্য ওনার কাছ থেকে স্পষ্ট কথা শুনে ওনার কিন্তু অনেক ফলোয়ার আছে, উনি হয়তো নিজেও জানেন না, প্রচন্ড ফলোয়ার আছে। যার কারণে এই আর বেশি কিছু বললাম না স্যার, আবারও আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ সবাইকে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি অনুষ্ঠান শেষ করব। রহিম ভাই, আপনি কি কোনো কিছু বলতে চান? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রহিম ভাই শুনতে পাচ্ছে না। আমরা তাহলে অনুষ্ঠান শেষ করব। আমাদের আমি জাস্ট যদি আপনারা 1 মিনিটের কম সময় নিয়ে যদি শেষ করেন, যে দেখেন এখন যে অবস্থা চলছে, এই অবস্থায় উত্তরণের জন্য আমাদের কি এমন একটা কিছু করা যেত না, যে সমস্ত রাজনৈতিক দলগুলা একসাথে মিলে আমরা সবাই একসাথে আওয়াজ তুলতাম, আমরা সবাই এক, এবং ডক্টর ইউনূসকে আমরা রাষ্ট্রপতি অথবা এরকম ইমরান ভাইকে স্বাগত। ইমরান ভাই শেষের মধ্যে যুক্ত হয়েছেন, যে সে মানে আপনার মানে রাষ্ট্রপতি রেখে আমরা সব দল মিলায়ে একসাথে মানে একটা কিছু দেশের জন্য ভালো কিছু করা, এরকম কোনো কিছু কি আমরা করতে পারতাম না? আসলে ইমরান ভাইয়ের কাছ থেকে আগে শুনে আসি। ইমরান ভাই অনেক দেরিতে জয়েন করছেন। জি, আমি আপনাদের ডিসকাশন অ্যাকচুয়ালি ওইরকম শুনি নাই। আগে ঈদ মোবারক জানাই। আমি ঈদ মোবারক জানানোর জন্য অ্যাকচুয়ালি ঢুকছি পাঠান ভাই আর ওই যে ডক্টর কলিমুল্লাহ স্যারকে দেখে, আর আপনি তো আসেনি। আর এইটা হলো মেইন উদ্দেশ্য। আর যাই হোক, আপনাদের আমি কথা শুনতেছিলাম, তো এটার মধ্যে আমি জানি না আপনার সাবজেক্টটা বা কোশ্চেন থাকলে আমি হয়তো উত্তর দিতে পারবো। জি জি, আমার সাবজেক্টটা হচ্ছে, আমি তো মনে করেন যে আপনাদের থেকে অনেক জুনিয়র। আমি হচ্ছে সবসময় শিখতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতেও যাব না, কারোর কাছ থেকে এক কাপ চাও খেতে যাব না। তো এটা হচ্ছে গ্যারান্টি আছে। তো আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হচ্ছে জানতে, শিখতে চাওয়া। তো আমি 2টা স্টেটমেন্ট, যেমন ডক্টর শেখ হাসিনার সাথে মানে চায়নার সাথে যেই সময় যে মিটিংটা হয়েছিল সেই স্টেটমেন্টটা, এবং হচ্ছে ইউনূস সরকারের সাথে যেইটা হয়েছে, এই 2টা একসাথে পাশাপাশি দেখলাম। পাশাপাশি দেখে 12টা পর্যন্ত ইউনূস স্যারের 12টা পয়েন্ট আছে, 12টা পয়েন্ট, আর শেখ হাসিনার ওই 12টা পয়েন্ট, এবং ক্রমিক নাম্বারগুলোর মধ্যে যে একটু এদিক ওদিক করবে এমনও না, নাম্বারগুলো একই আছে, শুধু ভাষাটা একটু ডিফারেন্স। এই করেই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আর আমরা এটাকে আমাদের দেশের মিডিয়ার মাধ্যমে এমন ভাবে প্রচার চালাচ্ছি যে শেখ হাসিনা মানে ডক্টর ইউনূস অনেক কিছু করে ফেলছেন। তো এইগুলা আসলে বুঝতে যাচ্ছি যে আসলে যদি আপনার যদি বিহাইন্ড দ্য হিস্টোরি কোনো উদ্দেশ্য থাকে, আপনার যেটা বলতে চাচ্ছেন, তো সেটা প্রকাশ্যে আনেন না কেন? আনেন, আমরা কথা বলি, সেটা ভালো হলে জনগণ অ্যাকসেপ্ট করবে, না হলে ছুড়ে ফেলবে, কোনো সমস্যা নাই। তো যেটা কথা বলার সেটা সরাসরি বলেন। যেমন পিনাকি দা সরাসরি বলে দিচ্ছে যে আমরা এই সরকারকে 3 বছর থেকে 5 বছর রাখতে যাচ্ছি, এর মধ্যে যে ইলেকশন করবে সে হচ্ছে ভারতের দালাল। মানে আমি কোনো দল করি না, কোনো দালালি করি না, আমি যদি ভোট দিতে যাই আমিও ভারতের দালাল। মানে মানে যে নির্বাচন চালাই, আগে বলতো নির্বাচন চালায়, হাসিনা বলতো রাজাকার, আর এখন নির্বাচন চালে ভারতের দালাল। আমি কই যাব বলেন তো ইমরান ভাই? আমি কি ভোট দিতে পারবো না?
দাড়ি পেকে যাচ্ছে ভাই, যারে দেখতে নারী তার চলন বাঁকা। মানে আমার যদি হাসিনাকে আমরা পছন্দ করি না, এটা হাসিনার অর্জন, এটা সন্দেহ নাই, কারণ সে ভদ্র জনোচিত ব্যবহার কারোর সাথে করে নাই, এবং তার মধ্যে ছিল উগ্র একটা মানসিকতা, উগ্র বিহেভিয়ার, ইনসাল করা মানুষকে প্রতি মুহূর্তে। আপনি একটা তার যে কোনো স্টেটমেন্ট দেখবেন যে আমি কি হয়ে গেনু রে, তার একটা ভাব হইলো উনি সবচেয়ে চ্যাম্পিয়ন, আর ওনার মতো আর কেউ নাই, আর ওনার বাবার মতো কেউ নেই। মানে বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে ওনার বাবা হইলো হযরত শেখ মুজিব আর উনি হলো হযরত শেখ হাসিনা, এবং ওনার দালালগুলি ওইরকম। তো যাই হোক, আত্মম্ভরী মহিলা একজন, এবং শৈরিনী মহিলা, এবং শিক্ষাগত একটা ব্যাপারও আছে। একটা অশিক্ষিত মানুষ, ওই যে ফেল করা পার্টি আর ওই যে মানে ইন্টেলেকচুয়াল পার্টি, এই যে ব্রিলিয়ান্ট আমাদের যে প্রফেসর সাহেব আছে, আমাদের ফরিদ ভাই আছে, এরা হলো জিনিয়াস, ট্যালেন্ট। এখন এই ট্যালেন্টের কথাবার্তা দেখেন, এরাও কিন্তু আপনার অনেক কিছু বলে, এদের যে ভাষা, জাদুকরী ভাষা আর কি। এবং ডক্টর ইউনূসের হলো আরো জাদুকরী ভাষা, প্রজ্ঞা। তবে হয় কি, আমরা ডক্টর ইউনূসকে পছন্দ করি, আমাদের একটা প্রিকনসিভ আইডিয়া আছে, হি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ এ হিরো, বাংলাদেশে আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি সারা পৃথিবীতে। বাংলাদেশের স্বাধীনতার পরে এত সম্মান কেউ পায়নি, এত অর্জনও কারো নাই ব্যক্তিগতভাবে, বা তার সাকসেসটাও ওইরকম, এবং আপনি জানেন। তবে আমি যেটুকু বুঝেছি, এখন বাগাড়ম্বর তো থাকবেই, সবাই সবারটা ঢাকঢোল পিটাবে। তবে এখানে একটা পজিটিভ দিক হলো, ওনার ভিতরে উনি নিজে কিন্তু দেখবেন কখনো বলে না আমি এটা করেছি, এটা উনি দেখবেন সবসময় কথা বলে অহংকার ছাড়া। উনি কথা বলে অত্যন্ত শালীনতা করে এবং সম্মান দিয়ে। ইভেন আপনি উনি যে কোনো অবস্থায়, ওনাকে এত অপমান করেছে, তারপরে ওনার হাসিনার প্রতি কিন্তু কখনো আপনি একটা কটু বাক্য শুনবেন না। উনি বলেন, উনি তো আমাকে সুৎখর বলে, উনি তো আমাকে এটা বলে ওটা বলে, তা আমি কি করে ওনার সাথে আপোষ করি, বা উনি যদি আপোষ করে সেটা আলাদা। এরকম কোশ্চেনও করেছে, আপনি দেখবেন একজন সাংবাদিক, উনি বলছে এটা তো আমার কোনো নাই, কিন্তু উনি কি আমার সাথে বসবে, আমি তো সুৎখর। তো এই যে ওনার যে স্টাইল অফ টকিং, এই যে বিহেভিয়ারাল অ্যাটিটিউড, আর শেখ হাসিনা একটারে ভাই বলে আমাদের সে আগরতলা, আর একটারে বলে চকিরতলা আর কি। তো এখন এটা উনি হলো আগরতলা, হাসিনা হলো চকিরতলা। তবে এটাও আমাদের মোংলা আচ্ছা, ইমরান ভাইকে আমি শুনতে পাচ্ছি না। ইমরান ভাই, জি, ডক্টর ইউনূসের আবেদনে, আহ্বানে দেখেন, ডক্টর ইউনূসকে কিন্তু চায়না ডেকে নিয়েছে, তারা ভলান্টিয়ার হয়ে যে এখানে আগ্রহ প্রকাশ করেছে, এবং এটা আমাদের একটা মোক্ষম সুযোগ। অনেক কিছু করেছে ইন্ডিয়া এই সময়, অনেক ষড়যন্ত্র, কনস্পিরেসি, যে এরকম সেনাপ্রধান এটা করতে চাচ্ছে, ওইটা করতে চাচ্ছে, কত কিছু বলতেছিল। ইভেন দেন উনি কিন্তু ফার্ম ছিল, উনি ইন্ডিয়ার ভয়ে ভীত হয়নি, উনি ইন্ডিয়াকে ভদ্রভাবে যেটা বলার বলেছে সেটা ওনার কাজের মাধ্যমে বলেছে। নট ইয়া, দেখেন হাউ হি হ্যাজ গন, আপনি দেখেন তার যে এন্টুরেস্টটা ছিল, তার সাথে যারা ছিল, হাউ সিম্পল। মানে আর শেখ হাসিনা একটা প্লেন নিয়ে যেত পারলে, সাথে হয়তো 200-300 নিয়ে যেত। এখন আপনি তো এগুলিকে আমরা পজিটিভলি দেখি, উই ওয়ান্ট দিস কালচার। এই যে অস্টারিটি, এইটা কি ছিল কখনো? আপনি এই যে 4 দিনের সফরে গেল, আসলো, আমি তো এটা একটা, আপনি দেখেন ব্যাগটা পর্যন্ত ক্যারি করতেছিল একজন উপদেষ্টা, তার নিজের ব্যাগটা গলা ঝুলানো। আই ওয়ান্ট দিস টাইপ অফ পিপল। আমাদের ডক্টর ইউনূসও তো একটা, আপনি দেখেন কি ড্রেস পরে, আপনি ভেরি চিপ, এবং গ্রামীণ এরিয়া। এখন আমাদের কথা শোনেন, যারা ব্রিলিয়ান্ট পল্লী হয়, তারা নিজেরাই একটা রত্ন, তারা নিজেরাই একটা অলংকার। এই জন্য আমি ডক্টর ইউনূসের, আমি মনে করি যাই কিছু যে বলুক, নিন্দুকেরা এদেশে আছে। আর আচ্ছা, ইমরান ভাইয়ের মনে হয় ফোন আসছে, আমি রহিম ভাইয়ের কাছে নিতে হবে, একটু হ্যাভ সাম প্যাশন্স। আমাদের লোকজনের ধৈর্য কম, অ্যাচিভমেন্ট কিন্তু কম না ভাই। আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বলেন, আমাদের টকশোতে আমরা সমালোচনা তো করা যায় সবাই কি, কিন্তু জাতিসংঘের মহাসচিবকে আনা, তারপরে আমেরিকান সিনেটর আসছিল, ওখানে ভলকার তুর্ককে নিয়ে আসছে, আপনি বলেন এখন এগুলি তো কম অ্যাচিভমেন্ট না। আমাদের কয়জন এটা পারবে, তার ইমেজ, ব্যক্তি ইমেজ এগুলো হয়েছে।
এই জন্য আমি অ্যাচিভমেন্ট ডক্টর ইউনূসের আমি অনেকই দেখি ৬২,০০০ কোটি টাকা ঋণ শোধ করা হয়েছে এবং মানে রিজার্ভ বেড়েছে, রেমিটেন্স বেড়েছে। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি, আই এম ভেরি পজিটিভ উইথ দিস ম্যান। আই হোপ হি ক্যান ডু বেটার দ্যান মেনি। ইমরান ভাই, আমার ছোট একটা প্রশ্ন আছে। যেমন জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনার আমলেও মনে হয় আসছিল, আমি যদি ভুল না করে থাকি, কলিমুল্লাহ স্যার আছেন, শেখ হাসিনার আমলেও আসছিল। আই ডোন্ট রিমেম্বার ভাই, আই ডোন্ট রিমেম্বার। জি, মানে 2007 না কত সালে জানি, যাই হোক এরকম সময় একবার আসছিলেন, মানে 2007, মানে যাই হোক আমি মনে নাই, সালটা মনে নাই। তো এরকম সময় জি। তো উনিও এক সময় আসছিলেন। তো আমরা আসলে ওইভাবে ফোকাস করতে যাচ্ছি না, আমরা সবার সমালোচনা করতে চাই। দেখেন, আমি বলতে চাচ্ছি যে আমি দুইটা স্টেটমেন্টের মধ্যে, আপনি তো যেটা বলবেন, আপনি যেটা পলিটিক্যাল কথা বলবেন সেটা পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা অন্য দেশের ডোমেস্টিক পলিটিক একটা জিনিস। আপনি আপনার ঘরের মধ্যে কি খাচ্ছেন, আপনার ছেলেরে পিটাচ্ছেন, আপনার মেরে পিটাচ্ছেন, আমি দেখতে যাচ্ছি না। যখন আপনি সেটার বাইরে পাবলিশ করছেন যে এরা এরকম হচ্ছে, কিন্তু আসলে সেটা তেমন না, তখন আমাদের প্রশ্ন ওঠে। আমরা ওইটা নিয়ে কথা বলছি না। আপনি আমাকে আসলে দাউদ ভাই, আমি আপনাকে বলি, আপনি দেখেন থাকা, আমি ক্ষমতায় থাকবো, ধরে রাখবো যে কোনো ভাবে, সেটা হলো এক জিনিস। আরেকজন অনেস্ট পারপাস, একটা ডক্টর ইউনূসের হলো অনেস্ট পারপাস। ডক্টর ইউনূস হলেন বাংলাদেশ ইমরান ভাইয়ের নেটের সমস্যা হচ্ছে। মানে ডক্টর ইউনূসের জন্য হওয়া খুব বড় কিছু না আমার হিসাবে। এখন এটা ক্রাইসিস, জনতার দাবিতে উনি বসছে। এখন ওনার যে উনি বলছে, দেখো আমি লোকাল পলিটিক্স না, আমি বলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, উই উইল মেক আওয়ার পলিটিক্স ইন্টারন্যাশনালি। জি ইমরান ভাই, আমরা আপনাকে পজিটিভলি। কারণটা হলো, আমি বলি মানুষের আকাঙ্ক্ষায়, জনমানুষের বিপ্লব, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে উনি আসছে এবং হি ইজ রিপ্রেজেন্টিং আস। এখন এই মানুষটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, কিন্তু অনেক কিছু হচ্ছে। একটা গাছ যদি লাগান, ইফ ইউ প্ল্যান্ট ইমরান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, আমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে। আমি আপনার কাছে আসবো আরেকবার যদি সময় পাই। আমি রহিম ভাই, আপনি কি যদি কোনো প্রশ্ন করতে চান, আপনি কিছু বলতে চাচ্ছেন, বারবার মেসেজ দিচ্ছেন। জি, এখন যে স্টেবল কন্ডিশনে তারপরে আছে, এইটা বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি না 15 বছরে ছিল। এখন আমি এইটা নিয়ে খুব উচ্চবাচ্য ছিল, কেন জিনিসপত্রের দাম কমে না। তো আলহামদুলিল্লাহ হি হ্যাজ ডান ইট। বাট আপনাকে একটা মনে রাখতে হবে ভাই, হি ইজ ওয়ার্কিং উইথ সাম স্নেকস, হি ইজ প্লেইং উইথ সাম স্নেকস। এখানে আরাম পয়সা, অবৈধ পয়সা এত বানিয়েছে, এগুলিকে তো সরানো যাচ্ছে না, এগুলিকে রাতারাতি সম্ভব না। বাট তাদেরকে নিয়ে সে কাজ করতে, তারপর দেখবেন হি ডাজ নট ব্লেম এনিবডি। জি ইমরান ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, দেখি আপনার নেটটা একটু ভালো হলে আপনাকে লাস্টের দিকে আপনার কথা আরেকবার শুনবো। রহিম ভাই, আপনি কি কোনো কিছু বলতে চাচ্ছিলেন? আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, একটু আমার কথাটা শেষ করতে দিবেন। আমাদের এই যত টক শো, যত আলাপ আলোচনা, যত কিছু আছে, সকল কিছুর উদ্দেশ্য হলো একটাই, একটা সুখী, সমৃদ্ধশালী এবং সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা এবং এটা বাস্তবায়ন করা। এবং এটার জন্য আমি একটা কথা বলবো, আপনার মা অথবা কলিমুল্লাহ স্যারের মা, আমার মা, ওনারা জানে প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার কষ্ট আমি বুঝবো না, আপনি বুঝবেন না। তো এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা হাতে অস্ত্র নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে, এই দেশের ভবিষ্যতের ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওরা সবচেয়ে ভালো বুঝবেন। আমি যে এর আগের কথায় যে একজন লোকের কথা বলেছিলাম, সে ডক্টর কর্নেল ওলি আহমেদ স্যার, বীর বিক্রমের কথা, উনার কথাটাই আমি আবার রিপিট করতে চাই। উনি উনার বিভিন্ন আলোচনায় একটা কথা বলেন, বর্তমান বাংলাদেশকে সাজাতে হলে নবীন এবং প্রবীণদের যৌথ সমন্বয় লাগবে।
নবীন এবং উনি প্রায় একটা কথা বলেন, নবীনরা জ্ঞানে বুদ্ধিতে ওরা অত্যন্ত প্রাজ্ঞ, আবার প্রবীণদের দরকার হলো প্রবীণদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া। তো বর্তমানে যে এনসিপি যে দলটা তৈরি হলো, এটা কেউ স্বীকার করুক বা না করুক, এই দলটা তৈরি করার পিছনে ডক্টর ইউনূস স্যারের একটা অদৃশ্য হাত আছে বা ওনার একটা সমর্থন আছে। আর আমরা এটা ভালো করে জানি, যুক্তরাষ্ট্রের যেই উপরাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, উইলিয়াম মাইলাম, উনি ওনার একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল সৃষ্টি হবে। এটা উনি আজ থেকে 1.5-2 বছর আগে বলেছিলেন। এবং আমি নিজে বিশ্বাস করি এই এনসিপি নতুন রাজনৈতিক দল সৃষ্টির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। তো আমি বলবো নতুন রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ব্যর্থ হবে যদি নবীন এবং প্রবীণদের সংমিশ্রণ ঘটাতে না পারে। তাই আমি ডক্টর ইউনূস স্যারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ডক্টর কর্নেল ওলি আহমেদ স্যারের কথায় নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা কাজ করার জন্য। এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 2 জন মাত্র ব্যক্তি পারেন এই সমস্যাটার সমাধান করতে। ওই 2 জন ব্যক্তি হলেন, একজন হলেন ডক্টর ইউনূস স্যার, আরেকজন হলেন আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি জানি না আমার কথার সাথে কলিমুল্লাহ স্যার অথবা ফরিদ পাঠান ভাই একমত হবেন কিনা, তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 2 জন যদি কথা বলেন বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা জিনিস এগিয়ে নিতে হবে। এবং আমি আপনাকেও বলতে চাই, আমি জানি না আপনি জানেন কিনা, পৃথিবী থেকে অনেক ক্ষমতাশালী, অনেক ক্ষমতাবান সামরিক শাসক এসেছিলেন। আইয়ুব খান, ইয়াইয়া খান, সাদ্দাম, গাদ্দাফি, অনেক এসেছিলেন, নেপোলিয়ন। তাদের কারো কোনো কিন্তু উত্তরাধিকার রাজনৈতিক দল নেই এক্সেপ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উত্তরাধিকার রাজনৈতিক দলের পিছনে উনার সততা, নিষ্ঠা, সাথে যার অবদান সবচেয়ে বেশি উনি হলেন সেই মশিউর রহমান জাদু মিয়া। এবং উনি যাদেরকে উনার দলে নিয়ে এসেছেন সকলে ছিল রাজনীতিবিদ। উনি উনার আত্মীয় স্বজনকে দলে স্থান দেন নাই, উনার আপন ভাই বোনদেরকেও দলে স্থান দেন নাই। তা আমি এই ব্যাপারে বলবো, এবং আপনিও দেখেন পৃথিবীর ইতিহাসে আপনারা আমাকে বলেন এমন একটা রাজনৈতিক দলের নাম যেই দল ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি হয়ে টিকে আছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া। এবং বিএনপির এই টিকে থাকার পিছনে একমাত্র কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বা যারা বাংলাদেশের রাজনীতিতে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন। এবং উনি একটা কথা বলেছিলেন, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলবো। আমি আমার এই ব্যাপারটা নিয়ে, এই যে আমি যে বললাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস স্যার পারে আমাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ রচনা করে দিতে। আমি দাউদ ভাই আপনার কাছে অত্যন্ত বিনীত আবেদন করব, এই ব্যাপারে আমি একটু কলিমুল্লাহ স্যারের একটু মন্তব্য জানতে চাচ্ছি। জি, কলিমুল্লাহ স্যার আপনার মন্তব্য যদি আপনি শুনান। দেখুন, আপনার দুটি বক্তব্য রেখেছিলেন শহীদ জিয়াউর রহমান। একটি হচ্ছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, আর একটা হচ্ছে মানি ইজ নো প্রবলেম। এখন কোন কনটেক্সে কেন এই বক্তব্য দুটি রেখেছিলেন সেইটা আমরা বিবেচনায় না নিয়ে যদি ভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করি তাহলে সেটা অন্যায় করা হবে তার প্রতি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে প্রফেসর ইউনূস একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই জায়গাটায় এসছেন, আর বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় তিনিও তার এই অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছেন। সুতরাং তাদের অবশ্যই আমি বলবো যে একটা সেম পেজে যদি তারা আসতে পারেন তাহলে ডেফিনেটলি সেটা হবে জাতির জন্য মঙ্গলজনক, কোনো সন্দেহ নেই। ঐকমত্য অত্যাবশ্যক, তা না হলে জাতি রক্ষা পাবে না। জি জি, আমরা হচ্ছে শেষ করব আমাদের অনুষ্ঠান। ফরিদ পাঠান ভাই আপনার কাছ থেকেই শেষ করব। ফরিদ পাঠান ভাই, আপনি তো আমাদের যে সময় আন্দোলন শেখ হাসিনা হাঁটাও আন্দোলন ছিল সেই সময় আপনিও অনেকভাবে বিভিন্নভাবে ফাইট করছেন।
তো আমার প্রশ্ন হচ্ছে, যার প্রবাসীরা এখন দেখা যাচ্ছে সবাই ছাত্র, মাস্টার মাইন্ড বের হয়েছে, এই সমন্বয়ক ওই সমন্বয়ক, কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটি ছিল বন্ধ, সমন্বয়কদের আমরা মাঠে দেখি নাই, এই সমন্বয়ক ওই সমন্বয়ক, মানে সমন্বয়কদের ঠেলায় আমরা কিছু চোখে দেখছি না। কিন্তু যারা প্রবাসীরা, তাদের কারণেই দেখেন সমন্বয়কদের কাছে কিন্তু ওই যে জুনায়েদ পলক কিন্তু 2 হাত জোড়ে ক্ষমা চাইনি যে তোমরা এটা করো না, এটা সমন্বয়কদের কাছে বলিনি, কারণ ওইটা ঠান্ডা করতে 2 মিনিট সময় লাগতো। কিন্তু প্রবাসীদের কাছে 2 হাত জড়ো করে ক্ষমা চাইতে হয়েছে যে তোমরা এটা রেমিটেন্স বয়কট করো না, কারণ আমার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। এমনি সরকার ভিত নড়ে গেছে, রেমিটেন্স বয়কটের অবস্থা শুনে সরকার ভিত নড়ে গেছে। তো এই রেমিটেন্স বয়কট করে প্রবাসীরা এত কিছু করলো, করার পরে শুধু আপনি উপহার দিলেন কি জানেন? আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন, যে পচা সমোসা, পচা বার্গার খাবেন, এটাই আপনার বিশাল বড় উন্নয়ন করে ফেলছেন। কিন্তু আমার দেশের শ্রমিকদের এখানে, পাঠান ভাই আপনি একটা করুণ কাহিনী বলি, আমি জার্মানিতে, এই যে আমাদের পাশের একটা শহর ব্রিমেনে, একটা ছেলে মারা গেছে, স্টুডেন্ট মারা গেছে। মারা যাওয়ার পরে তার লাশটা পৌঁছাতে গেলে সবাই 5, 10, 100 ইউরো করে জমা দিয়ে তার লাশটা পাঠাতে হয়েছে। কিন্তু এই ব্রিমেন থেকে মুনশেনে, মানে মিউনিক, মানে এখান থেকে একটু মানে 300 কিলো হবে, ওখানে বাংলাদেশ বিমানে মানে ওখান থেকে তো সরাসরি বাংলাদেশ থেকে ঢাকা থেকে ফ্লাইট চালায়। তো এটা যদি একটুখানি সরকারের যদি মাথা একটুখানি খাটায়, তাহলে এই লাশটা কিন্তু অন্য বিমানে করে নিয়ে আর লাগে না, বাংলাদেশ সরকার এখান থেকে মিউনিকে নিয়ে যে সুন্দর মতো করতে পারে। মানে এটার জন্য বাড়তি কোনো খরচে নাই, দেশের বিমান, দেশের মানুষের লাশ, যারা সারা জীবন রেমিটেন্স, তাদের লাশ, যে এটা করা যেতে পারে, কিন্তু ওইটা করবে না। মানে দেশকে, মানে যারা প্রবাসী আছে, আপনি যদি প্রবাসীদের দুঃখের কথা বলেন, আজকে ঈদের দিন তো একটু দুঃখের কথা বলি, প্রবাসীদের জীবনটা এমন, সারা তো দেশে আছেন, আপনারা আরামে আছেন এক প্রকারে। আমাদের প্রবাসীদের জীবনটা কেমন জানেন? আমরা দেশে গেলে আমরা প্রবাসী, বা দেশে কবে আসবো, ব্যাক কবে আসবে, এটাই জিজ্ঞাসা করা হয়। আবার এখান থেকে আপনি এখানে পাসপোর্ট হোল্ডার, এখানে থাকলেও আপনি সারা জীবন পাসপোর্ট নিয়ে থাকলেও আপনি বাংলাদেশি জার্মান, মানে ওই জার্মান আর হতে পারবেন না। ইউএসএ থাকলেও ইউএসএ আর হতে পারবেন না, মানে এটা সত্য, যেটা সত্য সেটা আমি বলছি, ওইটা হতে পারবেন না। তো আমাদের এই প্রবাসী মন্ত্রণালয়, আমাদের মানে আমার ফরিদ পাঠান ভাই মতো যারা মানুষ আছে, এদের বিশ্বাস করেন 4 আনা পয়সার হেল্পের দরকার নাই। আমরা চাচ্ছি না, যারা ইউরোপে থাকে তারা 4 আনা পয়সার হেল্প চাচ্ছে না। আমরা চাচ্ছি মিডিল ইস্টে অ্যাটলিস্ট যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বিষয়ে একটু কথা বলার জন্য। এটা কি সম্ভব ছিল না ফরিদ পাঠান ভাই? অনেক ধন্যবাদ দাউদ ভাই। আমি এই বিষয়ে একটা প্রস্তাব রেখেছিলাম একটা অনুষ্ঠানে, যে মিডল ইস্টে যারা আছেন এবং ইউরোপ এবং আমেরিকাতে যারা আছেন, তাদের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকাতে আমাদের একটা সোশিয়াল সিকিউরিটি, একটা ইন্স্যুরেন্স আছে আপনার, যেটা আমরা কোনো একটা সময় যখন আমরা চাকরি হারাই, বা আফটার 65-67 ইয়ার্স ওল্ড, এইজের পরে একটা সোশ্যাল সিকিউরিটি লাইফ লং এটাকে দেয়া হয়। কিন্তু মিডল ইস্টে যে যারা কাজ করেন এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে যারা কাজ করেন, তাদের এই ইনসেন্টিভসটা নেই। এর জন্য আমি একটা প্রস্তাব রেখেছিলাম, একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ইনক্রিমেন্টালি আপনার যখন যে যত বছর বিদেশে চাকরি করবে এবং দেশে টাকা পাঠাবে, তার উপর একটা রেশিও নিয়ে তাকে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য যখন ওনারা দেশে যান। প্রবাসীরা শুধু মৃত্যুর জন্য, অনেক সময় আমরা দেখি যে এই যে আপনি বললেন যে লাশটা দেয়া হচ্ছে না, আপনি দেখেন যে একটা এমবিসিতে প্রতিদিন কি পরিমাণ কালেকশন হয় পাসপোর্টের জন্য, বিভিন্ন ফিজের জন্য, বিভিন্ন ফর্মের জন্য, বিভিন্ন ভিসার জন্য। কিন্তু একটা দিনের প্রতিদিন কি মানুষ মারা যাচ্ছে? এরকম মারা যাচ্ছে না। কিন্তু প্রতিদিন যে পরিমাণ টাকা কালেকশন হচ্ছে এমবেসিতে, তার একটা পোরশন যদি রাখা হয়, যে না একজন গরিব, সবাই তো আর চাচ্ছে না, সবাই তো যাচ্ছে না যে এমবেসিতে যে আমার লাশটা পাঠানো হোক। কিন্তু যার হেল্পের প্রয়োজন, তাকে যদি সেই ব্যবস্থাটুকু না করা হয়, তাইলে আমরা একটা যে কিভাবে আমরা এই যে ফরেন রেমিটেন্সটা পাঠাচ্ছি প্রতিনিয়ত, এভরি সিঙ্গল সেকেন্ড, এই যে গত $3 বিলিয়ন এই গত 1 মাসে বাংলাদেশে গিয়েছে। 3 বিলিয়ন, 300 কোটি ডলার।
তো এই যে আমাদের সিস্টেমটা, এই সিস্টেমটা গ্রো আপ করতে হবে। দেখেন আমি ছোট্ট একটা আমি এ ব্যাপারে বলবো যে ডক্টর ইউনূস সাহেব যদি প্রবাসী কল্যাণ সংস্থা যে আছে, সেই প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে এবং যে প্রত্যেকটা এমবেসিতে আলাদা একটা ফান্ড, ছোট্ট একটা ফান্ড তৈরি করে, যে যারা গরিব, যারা বিভিন্নভাবে অনেকে আছেন যারা এখানে বিভিন্ন দেশে থাকেন এবং ওই এফোর্ড করতে পারছেন না যে দেশে পাঠানোর, লাশটা দেশে পাঠানোর, সেই ব্যবস্থাটা করার জন্য ১ নাম্বার। আর ২ নাম্বার আমি বলবো যে এটা, যে দেখেন আরব স্প্রিংটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে। হ্যাঁ, তিউনিসিয়ার একজন ফল বিক্রেতা, তারপর সেই আরব স্প্রিংটা পুরো মিডল ইস্ট জুড়ে চলে গেছে। তো আমাদের বাংলাদেশের যে এই যে কোটা আন্দোলন, এবং আপনারা যারা বলছেন যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে, আপনার প্রশ্নটাই ছিল ওইখানে যে কোনো একটা আপনার বিস্ফোরা থেকেও অনেক বড় একটা কিছু আউটকাম চলে আসে। তো আমরা খুব শর্ট টাইমের ভিতর এই বিপ্লবটা আসছে, যার ফলে আমরা এটাকে মূল্যায়ন করতে পারছি না, এবং ঠিক মূল্যায়ন এত তাড়াতাড়ি এত শর্ট টাইমে যে আসবে এটা কেউ চিন্তাও করতে পারেনি। যার ফলে এই যে আপনার যে মিসম্যাচ গভর্নমেন্ট, এই মিসম্যাচ গভর্নমেন্টে এইটাই আরেকটা কারণ। অনেক ধন্যবাদ দাউদ ভাই। আপনি যেহেতু অনেক কথা বললেন, তো আমি কলিমুল্লাহ স্যারের কাছে যে শেষ করতে যাচ্ছি। স্যার, আমাদের সময় যেহেতু নাই, আমি জাস্ট 1-2 মিনিটে জাস্ট শেষ করেন। স্যার, আমি আসলে একটু বুঝার ট্রাই করছিলাম যে বাংলাদেশের 2টা বড় বড় মন্ত্রণালয়, যদি মনে করেন এক্সাম্পল হিসেবে দিই, যদি আইন মন্ত্রণালয় ও প্রবাসী মন্ত্রণালয়, আমি প্রবাসী হিসেবে এখানে আমার কথা বলার বেশি দরকার। তো আইন মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় একটা মানুষ কিভাবে চালায়, যেটা হচ্ছে আপনি বলছেন, আপনি কিন্তু আপনার মেন উদ্দেশ্যটাকে যদি স্যার সামনে রাখেন, আপনি সংস্কার চাচ্ছেন, এবং আপনি একটা মানুষের পরে নির্ভর করে প্রবাসী এবং আইন মন্ত্রণালয় রাখছেন। মানে আমাদেরকে কি স্যার আপনারা মানে গাধা গরু ভাবেন আপনার স্টুডেন্টদেরকে? জি, দেখুন, আমার অনুজ প্রতিম সহকর্মী তিনি এই দায়িত্বে আছেন, এবং তিনি দায়িত্ব গ্রহণের পরে তার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। তার এই উপদেষ্টার পদে আসীন হওয়ার আগে তিনি যেমনটি ছিলেন, তাকে সেই রকম অবস্থায় আমি দেখেছি, এবং কোনো কাজ ছাড়া এই ব্যস্ততম ব্যক্তিবর্গের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই জন্যে দুবার সাক্ষাতের পর আর প্রয়োজন হয়নি। যাই হোক, আমি যে কাজে গিয়েছিলাম, খোলামেলা বললে বিষয়টা এরকম, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, উনি আমার আত্মীয়, ম্যাডাম খালেদা জিয়ার তিনি মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো তাকে ম্যাডাম জিয়ার সঙ্গেই 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। তো আমি আপনার উদ্যোগ নিয়েছিলাম যাতে তার এটি কোয়াশ করে দেয়া যায় এবং আপনার ক্লেমেন্সি অর্জন করা যায়। তো সেটি 2 দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছিল, এবং এবারে নানো সেকেন্ড লেটার সহযোগিতা বাড়িয়ে দিয়েছিলেন আসিফ নজরুল। তো এই জন্যে আমি মনে করি যে আসলে তার কাছে পৌঁছানোটা এবং অ্যাক্সেসটা যদি কারো থাকে, তাহলে আপনার দ্রুততম সময়ের মধ্যে কর্ম সম্পাদন সম্ভব। এক, দ্বিতীয়ত মাননীয় প্রধান উপদেষ্টার ওই অ্যাকুমেন্টটা অবশ্যই কাজে লাগাতে হবে যে একজন ব্যক্তিকে আপনি যদি হারকিউলিসের মতো বোঝা চাপিয়ে দেন, তার কাঁধ যতই চওড়া হোক না কেন, মনুষ্য সে অধ্যততা আছে। আসিফ নজরুল নিজেই বলেন যে তিনি খাওয়ার সময় পাচ্ছেন না, ঘুমানোর সময় পাচ্ছেন না, এমনকি আপনার যে চান করবেন সেটারও সময় হয়ে ওঠে না। এই বিষয়গুলো জানার পরেও তার যে স্পেশালাইজেশন, তিনি আইনের শিক্ষক, তাকে আইন মন্ত্রণালয়ে যদি ফোকাস ভাবে কাজ করতে দেন, তাহলে তারও উপকার হবে, জাতিরও মঙ্গল হবে। ধন্যবাদ।
জি স্যার, এটাই আমাদের কথা। আমরা আমরা চাই যে আইন মন্ত্রণালয় অ্যাটলিস্ট দুইজন উপদেষ্টা থাকুক, প্রবাসী মন্ত্রণালয় অ্যাটলিস্ট দুইজন উপদেষ্টা থাকুক। উপদেষ্টা বাড়ান, আমাদের তো টাকার সমস্যা নাই স্যার, প্রবাসীরা প্রচুর টাকা দিতে পারবে, কিন্তু আপনার মানে সমস্যা হচ্ছে সবাই খাওয়ার চিন্তায় বসে আছে। এই ছাত্ররা বলেন স্যার, আমরা সত্যি কথা বলতে আমরা ছাত্রদের নিয়ে আশা করছিলাম, সেই আশা অনেকে এখনো স্বপ্ন দেখছেন, আমরা তাদের স্বপ্নেই বালি ছিটাতে চাচ্ছি না, সরি ঈদের দিন আমরা স্বপ্নে বালি ছিটাচ্ছি না, কিন্তু সেই আশাও কেমন জানি মলিন হয়ে গেছে, কারণ তাদের ওই যে সেই খাওয়া দাওয়া এরা ভুলতে পারছে না যে ওরা অমুক নেতা তো ঢাকা শহরে 5টা বাড়ি করছে, ব্যাংক করছে 3টা, তো আমি কেন করব না। তো এই আমি কেন করব না এটা আসলে নেতা না, এটা ওই খাওয়ার ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমরা আসলেই স্যার আমরা হতাশ, আমাদের কি হবে এটা আসলে আমি আর হতাশা ছড়াচ্ছি না। সবাইকে ঈদ মোবারক, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।